আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জাতীয় সরকার নিয়ে গত কয়েকদিন যাবৎ আমি একটি ফর্মুলার কথা বলে আসছিলাম, যেই ফর্মুলাটা অনেক আগে ডক্টর পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন। আজকে বাংলাদেশের এনটিভি, বাংলাদেশের বড় একটি পপুলার এনটিভিতে আমি যেই ফর্মুলাটা দিয়েছি 100% সেই ফর্মুলাটাই তারা প্রকাশ করেছেন এবং তারা বলছেন এখন ওয়াশিংটন ডিসিতে, বেইজিংয়ে, দিল্লিতে, পৃথিবীর সব জায়গায় নাকি এই ফর্মুলা নিয়ে আলোচনা হচ্ছে। এই ফর্মুলার পক্ষে এবং বিপক্ষে, বিপক্ষে দিল্লি আর পক্ষে আছেন ওয়াশিংটন, পক্ষে আছেন বেইজিং, পক্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়ন। প্রিয় দর্শক, এই খুশির সংবাদটা আপনাদেরকে আমি এনটিভি থেকে এখন শোনাবো। এনটিভির রিপোর্টটা পুরাপুরি আপনারা শুনবেন, তারপরে দেখবেন যে আমি গত এক সপ্তাহ যা বলেছি জাতীয় সরকার নিয়ে কে কত ভাগ পাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার রাষ্ট্রপতি হবেন, এই পুরা ফর্মুলাটা আপনারা এখন এনটিভি থেকে শুনে আপনারা মন্তব্যের করে আপনাদের মতামত লিখবেন। উঠলেন এক সাবেক সচিব, হাত তুলে থামালেন গুঞ্জন। তার কণ্ঠে যেন চাপা আগ্নেয়গিরির শব্দ। জাতীয় সরকার গঠনের প্রস্তাবনা চূড়ান্ত। তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মুহূর্তে ঘর যেন থমকে গেল। বাইরে দুপুরের আলো থাকলেও হলরুমে নেমে এলো রাজনীতির এক গভীর ছায়া। রাজনীতি এখন আর জনসভায় হয় না, এটা এখন বৈঠকখানা, ওয়াশিংটন, লন্ডন আর কূটনীতিকদের চা চক্রে, যেখানে সিদ্ধান্ত হয় মানুষের অজান্তেই। জাতীয় সরকার গঠনের এই প্রস্তাব কি নিছকই চিন্তাভাবনা, নাকি ইতিমধ্যেই ভাগ হয়ে গেছে কে কোথায় থাকবে? সূত্র বলছে পুরো কাঠামো সাজানো হয়েছে অনুপাতে। বিএনপি 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি 10%, বাকি দলসমূহ 25%। মজার ব্যাপার হলেও কারো মন্ত্রী হওয়ার সুযোগ নেই। সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, অর্থাৎ সরকার হবে কালেকটিভ, নেতৃত্ব ছায়ার, সিদ্ধান্ত কেন্দ্রীয়। এই কেন্দ্রীয়তা কোথায়? উত্তরটা গোপনে ফিসফিস করে বলা হয় ডক্টর ইউনূসের হাতে। এমনকি এই কাঠামোর একটি খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলোর হাতেও। ঢাকায় নিযুক্ত এক পশ্চিমা সাংবাদিক বিশ্লেষণে জানিয়েছেন, দিল্লি এ ব্যাপারে খুশি নয়, কিন্তু ওয়াশিংটন ও বেইজিং খুশি। প্রিয় দর্শক, আপনাদের সাথে এই নিউজটা উপস্থাপন করতে পেরে আমি নিজেকে অনেকটা আনন্দিত, আমি আনন্দিত বলেই আপনাদের সামনে তুলে ধরলাম যে আমি যেই শখটা গত হয়তো 48 ঘন্টা আগে বলেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে একজন ভাইস প্রেসিডেন্টের কথাও, উপরাষ্ট্রপতির কথাও আসছে। সেটা কে হবে এটা হয়তো বা ফাইনালি আমরা যখন হবে তখন জানতে পারবো। আর আলোচনার টেবিল এখন লন্ডন, ওয়াশিংটন, বেইজিং হলো এর পক্ষে, আর বিপক্ষে হলো দিল্লি। আমরা কতটুকু সাকসেস হতে পারবো বলে মনে করেন আপনারা? আবারও আমি অনুরোধ করছি কেটিভি 24 এর এই চ্যানেলের মাঝে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন, আর বাকি অংশটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই প্রস্তাবনার সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত অংশ রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা দেখছে তাকে সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে। ভারতের কাছে তিনি এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথা। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদানি আম্বানিদের কনসেশন বাতিল, সব মিলে এই বৃদ্ধ রাষ্ট্রনায়ক হয়ে উঠেছেন এক অন্তরালের তপস্বী। কিন্তু শুধু এই কারণেই নয়, তিনি এমন একজন যিনি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেই ক্ষমতার ভার ব্যাখ্যা করতে পারেন। তার গ্রামীণ দর্শন এখন রাষ্ট্র দর্শনের রূপ নিতে চলেছে। তিনি রাজনীতি নন, কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনীতিকে কাঁপিয়ে তোলে। তার আড়ালেই ঢাকার কূটনৈতিক পাড়ায় গড়ে উঠেছে এক নতুন মোর্চা। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত থেকে শুরু করে জাতিসংঘের কিছু উপদেষ্টার সক্রিয়। তার নামে তৈরি হয়েছে অন্তত 2টি সাদা কাগজের বিশ্লেষণ, একটি নিরাপত্তা কাঠামো নিয়ে, অন্যটি তথ্য প্রযুক্তি ও নগর ভিত্তিক কর্মসংস্থান পরিকল্পনা। বলা হচ্ছে তার নেতৃত্বেই হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র, যেখানে সংসদ ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভেঙে পড়বে। ডক্টর ইউনূসের ছায়ায় থাকবে এক নীরব অভিভাবক সরকার।
যারা তাকে চায় না তারা জানে এই মানুষটি জিতে গেলে শুধু সরকার বদলাবে না, বদলে যাবে রাষ্ট্রের অর্থনৈতিক রূপরেখা, কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য। এমন এক সরকার যা যুক্তরাষ্ট্রের নেশন বিল্ডিং এক্সপেরিমেন্ট হিসেবে প্রশংসিত হতে পারে, তবে ভারতের দক্ষিণ ব্লকের চোখে সেটি এক নন স্টেট থ্রেট, এক রাষ্ট্রনেতা যার পেছনে নেই কোনো দল, কিন্তু চারপাশে তৈরি হয়েছে এক ছায়া রাষ্ট্র। বিনা দলে এবং বিনা দল ছাড়া, জনসভা ছাড়া, মিছিল ছাড়া, মিটিং ছাড়াও একজন শক্তিশালী মানুষ হতে পারে রাষ্ট্রের প্রধান। এই উদাহরণটা এখন আমেরিকা মনে করছে যে এটা নতুন রাষ্ট্র গঠনের বিল্ডিং, এটা বিল্ডার। উনি হলেন একটি শহর বানানোর, রাষ্ট্র বানানোর কারিগর। এই কারিগরকে দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার এই বাংলাদেশটাকে পৃথিবীর মানচিত্রে একটি বড় সম্মানের জায়গায় পৌঁছানোর জন্য কাজ করতে পারবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এখানে দেখেন পশ্চিমাদের কোনো মাথা ব্যথা নাই। জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান উপপ্রধানমন্ত্রী হবে বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে ভারসাম্য নিয়ে আসবে রাজনীতিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মাঝে। এই জায়গাটা বাংলাদেশের ভবিষ্যৎকে আগামী দিনগুলোতে, আগামী 50 বছর পরে আমরা কোথায় যাব, আমাদের অবস্থান কোথায় হবে। আজকে যে সিঙ্গাপুর আমরা এভাবে মাথা তুলে দেখি, সিঙ্গাপুরের টাওয়ারগুলা, সিঙ্গাপুরের উন্নয়নগুলা, সেই উন্নয়নের ছায়া 10 বছরে হয়ে যাবে বাংলাদেশ সিঙ্গাপুর। এই বিলিভটা আমি করি, আমি বিশ্বাসটা করি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর যদি উনি এটা কন্টিনিউ করে, আর এই সিস্টেমেই পরবর্তীতে বাংলাদেশ চলবে। সংস্কার এই জায়গায় হচ্ছে, এই সংস্কারটাই মেনে নিতে পারছে না ভারত। আর ভারত মেনে নিতে না পেরে ভারতের লেসপেন্সার দিয়ে বিএনপির মাথার ভিতরে এটা ঢুকিয়ে দিয়েছে, এটা যেন না হয়। প্রিয় দর্শক, এটা কি এখন না হওয়ার জায়গায় আছে? আপনারা কি মনে করছেন? আবারও কমেন্টস লেখার অনুরোধ করছি, আর বাকি বক্তব্যটা শোনার অনুরোধ করছি। এই জাতীয় সরকারে আওয়ামী লীগের নাম নেই। বলা হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসিত। ভারত সরকারের ভেতরেই চলছে দোদুল্যমানতা। তাকে ফিরিয়ে আনবে না নতুন কার্ড খেলবে? প্রফেসর ইউনূস ও তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকার মানেই মোদি বিরোধী ঢাকা, যা ভারতের জন্য হতে পারে নতুন দুঃস্বপ্ন। এখানে প্রশ্ন উঠছে, জাতীয় সরকার কি কেবল রাজনৈতিক রদবদল, নাকি দীর্ঘমেয়াদী ভৌগোলিক পালাবদল? যদি শেখ হাসিনাকে ফেরত আনা হয়, তবে তিনি থাকবেন কোন ভূমিকায়? রাষ্ট্রপতির অধীনে সাবেক প্রধানমন্ত্রী, এটি তার জন্য গ্রহণযোগ্য, নাকি ভারত তাকে ব্যবহার করে এই অভ্যন্তরীণ শীতল যুদ্ধে একটি চাল হিসেবে রাখবে? নাগরিকদের সবচেয়ে বড় প্রশ্ন, এই জাতীয় সরকার কদিনের? নির্বাচন কবে হবে? নাকি এটি হবে নতুন একচেটিয়া চুক্তিপত্র? প্রস্তাবিত নকশা অনুযায়ী রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ভাগ হবে ক্ষমতা। প্রধানমন্ত্রী থাকবেন ছায়ার মতো একজন প্রতিনিধি মাত্র, যিনি বাস্তব সিদ্ধান্তে অংশ নিতে পারবেন না। এর অর্থ গণতন্ত্রের নামেই গোপন প্রশাসন, প্রতিনিধিত্বের আড়ালে অভিভাবকতন্ত্র। দিল্লি ও লন্ডনের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশ এখন মায়ানমার মডেল ও নেপাল মডেলের মাঝে তুলছে। বিশ্লেষকরা দ্বিধায়। এক পক্ষ বলছে এটি দেশের জন্য একটা ট্রানজিশনাল মডেল, যেখানে দলীয় সংঘর্ষের বাইরে গিয়ে নতুন কাঠামো তৈরি হবে। তারা বলছে এটি একটি রাজনৈতিক বিবর্তন, যেখানে নির্বাচনের চেয়ে কাঠামোগত স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র নয়, বরং দায়িত্বশীল গভর্নেন্স হবে এর মূল মন্ত্র। এমনকি এটিকে বাংলাদেশ 2 নামে ব্যাখ্যা করছেন কেউ কেউ। একটি শীতল, পরিকল্পিত এবং বহুজাগতিক স্বার্থ নির্ভর শাসন ব্যবস্থা। এই ধারার প্রবক্তারা যুক্তি দেন, এই সরকার হবে সার্ভিস ডেলিভারি স্টেট, যেখানে জনগণের মৌলিক চাহিদা পূরণই হবে সরকারের একমাত্র লক্ষ্য। তারা যুক্ত করেন, অস্থির রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে এটি নাগরিক ভিত্তিক প্রশাসনের সূচনা হতে পারে। অন্যপক্ষ বলছে এ এক চরম রাজনৈতিক প্রহসন, যেখানে কিছু কূটনীতিক ও বিদেশি শক্তি গোপনে গঠন করছে ডিল সরকার। জনগণের কোনো মত নেই, ভোট নেই, পার্লামেন্ট নেই। এটি এক নেটওয়ার্কড কু, যার সেনাবাহিনী নেই, কিন্তু আছে মিডিয়া, অর্থ এবং আন্তর্জাতিক সিলমোহর। তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারছে না, বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি দিন হয়ে উঠছে একটি সম্ভাব্য পালাবদলের ঘণ্টা। প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম এনটিভির নিউজটা মনোযোগ দিয়ে।
আমি এনটিভি নিউজটা সম্পূর্ণ আপনাদেরকে তুলে ধরছি এই কারণে যে আমি যে বিশ্লেষণগুলা করে আসছি গত কিছুদিন যাবৎ, সেই বিশ্লেষণের ভিতরে আপনাদের মধ্যে দুই ধরনের মত তৈরি হয়েছে। কেউ কেউ আমাকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেও কমেন্টস লিখছেন এবং বলছেন যে এই ধরনের আহাম্মুকি কথা মাসুক ভাই বলে, আপনার নিজস্ব পার্সোনালিটি নষ্ট করবেন না, আপনার মূল্যায়ন নষ্ট হয়ে যাচ্ছে আপনার এই সমস্ত কথাবার্তার মাঝে। প্রিয় দর্শক, আমি আমার মূল্যায়ন নষ্ট করার চাইতেও আমি আমার দেশটাকে বেশি ভালোবাসি, আপনাদেরকে বেশি ভালোবাসি। আপনারা ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সেটাই কামনা করি। আমি তো লন্ডনে ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, কিন্তু আমার বৃদ্ধ মা কিন্তু এখন বাংলাদেশে আছে, আমার পরিবারের ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশে থাকে। আপনারা যারা বাংলাদেশের জনগণ সকলেই আমার পরিবারের সদস্য, সবাইকে নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। সেই কাজ করে আসা মানুষগুলা যদি ভালো না থাকেন, এই 24 জুলাইয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, এক একটা শহীদের বদলা আমরা কি দিতে পেরেছি, আর মহান আল্লাহর দরবারে গিয়েও আমরা কি জবাব দেব যদি না শহীদদেরকে সম্মান করতে না পারি, আমরা যদি শহীদদের সম্মানে একটা সুন্দর সোনার বাংলাদেশ গড়তে না পারি। এই সোনার বাংলাদেশটা গড়ার জন্যই তো তারা জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। এই জন্যই এইটাকে বাংলাদেশ 2 নামক বিশ্লেষণ করছেন পশ্চিমারা, যে 71-এ একটা বাংলাদেশ হয়েছিল, 24-এ আরেকটি বাংলাদেশ হয়েছে, তাই 71-এর ফর্মুলায় চলবে না। 54 বছর পরে এসে 24-এর বাংলাদেশ 2 নামক যেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এই 2 স্বাধীনতাটা অর্জন করেছে ভারতের বিরুদ্ধে আর আওয়ামী লীগের বিরুদ্ধে। তাই আওয়ামী লীগ ভারতকে বাদ রেখে এখন এই 2টা চলবে। বাংলাদেশকে পুনর্গঠন করে, বাংলাদেশের নাগরিকদের মান উন্নয়ন করে, বাংলাদেশের নাগরিকরা যাতে করে রাস্তায় দাঁড়িয়ে, ট্যাক্সির সামনে দাঁড়িয়ে তারা হাত বিছিয়ে 2টা টাকা না চেতে হয়, সেই মানুষ হিসাবে তাদেরকে পরিচিত করা। কারণ বাংলাদেশের মানুষ পৃথিবীর যেই দেশে আছে, যেই দেশে গিয়েছে, 2 কোটি প্রবাসী, অন্তত 200 কোটি বহির্দেশী মানুষের কাছে তারা মডেল। এখন 2 কোটি মানুষ 200 কোটি বিদেশি মানুষ চিনে অনেকটা মডেল হিসাবে। আমরা যখন যেই দেশে কাজ করি সেই দেশে অনেক সম্মান, অনেক ভালোবাসা, অনেক সততা, অনেক কর্মদক্ষতা আমাদের পাচ্ছে। আর এই দেশের ভিতরের মানুষগুলা ফকির হয়ে, ভিক্ষুক হয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, কারো বাড়িতে গিয়ে খাবার চাচ্ছে। এই জায়গা থেকে বাংলাদেশটাকে যদি সিঙ্গাপুর, মালয়েশিয়ার মডেল করা হয়, তাহলে পৃথিবীর সকলে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ট্রানজাকশন পয়েন্ট হয়ে আমরা আছি। আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর আছে, ব্যবসা বাণিজ্যের প্রচুর সুযোগ রয়েছে আমাদের দেশের সাথে। পশ্চিমা বিশ্ব এবং পূর্বের যে দেশগুলো আছে, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারাও, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারা সবাই আমাদের কাছে। ইন্দোনেশিয়া আমাদের চোখের দেখা, মাত্র কয়েক বছরে ইন্দোনেশিয়া 50 গুণ উপরে উঠে গেছে তাদের অর্থনৈতিক অবস্থা। তাদের একজন অর্থমন্ত্রী, তাও একজন নারী অর্থমন্ত্রীর মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা যদি সেই অর্থনীতিবিদ, এই অর্থনীতিবিদদের শিক্ষক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করতে পারি, তাহলে আমরা অর্থমন্ত্রী বানাতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। অর্থ নিয়ে পরিকল্পনা করতে আমাদের সুবিধা বেশি হয়ে যাবে। এবং উনি শুধু অর্থনীতিবিদই নয়, উনি সারা বিশ্বের রাজনীতি, যুদ্ধ, বিভিন্ন কিছু বন্ধের জন্য দূত হিসাবে কাজ করেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সর্বশেষ একটি স্যালুট দিয়ে আজকের ব্রেকিং নিউজটি এখানে আমি শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের হাতকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।